প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিনোদন আড্ডা সাংস্কৃতিক আলাপ, একটি চ্যানেল লৌহজং পরিবেশনা। আজকে এই বিনোদন আড্ডা সাংস্কৃতিক আলাপে অংশগ্রহণ করার জন্য আমাদের এই চ্যানেল লৌহজং স্টুডিওতে সম্মানিত তিনজন অতিথি উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে আছেন মিনু আনাহলি, সাবেক আবৃত্তিকার, নৃত্য ও নাট্যশিল্পী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক, চেয়ারম্যান মহিলা সংস্থা টাঙ্গাইল জেলা শাখা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শিল্পকলা ও সাধারণ গ্রন্থাগারের আজীবন সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ। তারপর পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আরেকজন সম্মানিত অতিথি, লিপি খন্দকার রানু, সাবেক নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আজীবন সদস্য শিল্পী কল্যাণ সংস্থা টাঙ্গাইল, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সাহিত্য সম্পাদক, নজরুল সেনা সংগঠনের সক্রিয় সদস্য ও ক্যাপ্টেন ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল লৌহজং স্টুডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তারপর আরেকজন সম্মানিত অতিথি যিনি এই আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য, সাংস্কৃতিক আলাপে অংশগ্রহণ করার জন্য, জনাব হোসনে আরা বিউটি, সাবেক নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টাঙ্গাইল পৌরসভার অর্থাৎ 16, 17, 18 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, বাংলাদেশ মানবাধিকার টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি, নজরুল সেনার একজন সদস্য, শিল্পী কল্যাণ সমিতির সহসভাপতি এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তো বিউটি আপা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি, ধন্যবাদ। আপনাদের সবাইকেই, তিনজনকেই আবারও এই চ্যানেল লৌহজং স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের এই বিনোদন আড্ডার সাংস্কৃতিক আলাপ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের এই চ্যানেল লৌহজং এই নামকরণে আপনারা বুঝতে পারছেন যে টাঙ্গাইলের যে সেই ঐতিহ্যবাহী নদী, সেই নদীর নামে এই চ্যানেলটা আমরা প্রতিষ্ঠা করেছি। টাঙ্গাইলের ঐতিহ্য সংস্কৃতি বলতে যা বোঝায়, এগুলো তো জাতির কাছে তুলে ধরার জন্য এবং সারা বিশ্বজোড়া ছড়িয়ে দেওয়ার জন্য, পাশাপাশি আমরা সারা বাংলাদেশেরই সংস্কৃতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলো তুলে ধরে আমাদের দেশকে আমরা ভালোবাসি এবং দেশের সবকিছু তুলে ধরে আমরা দেশকে দেশাত্মবোধ প্রকাশ করতে চাই এবং দেশকে ভালোবাসতে চাই। আমরাও কম নয়, আমাদেরও আছে অনেক কিছু বলার, অনেক কিছু করার। ধন্যবাদ। তো শুরুতেই আসছি সম্মানিত অতিথি মিনু আনাহলি, আমার সর্বডানে। মিনু আনাহলি, আপনার কাছে, আপনি তো একজন টাঙ্গাইলের স্বনাম ধন্য একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনার নাটক আমি নিজেও দেখেছি, ভাসানী হলে, তারপর শহীদ মিনারে, আরো নানান জায়গায় দেখেছি। আপনি একজন এই টাঙ্গাইলের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আপনার এই সাংস্কৃতিক বিষয়ে নাটক ছাড়াও আর কি কি বিষয়ে আপনার পদচারণা আছে? আমরা জানি যে কবিতা, নৃত্য, এসবেও, এর বাইরেও কি আছে? আর এই জগতে আপনি আসলেন কিভাবে, মানে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিভাবে আপনার আগমন ঘটল? ধন্যবাদ আপনাকে। সাংস্কৃতিক অঙ্গনে কিভাবে আমার আগমন ঘটল বলার আগে আমি টাঙ্গাইল জেলা লৌহজং নদীর তীরে অবস্থিত। এই টাঙ্গাইল জেলায় আমাদের বাস।
এই লৌহজঙ্গা নদীর তীরে অবস্থিত বলে আমরা টাঙ্গাইলবাসী নিজেদেরকে ধন্য মনে করি। সেই লৌহজঙ্গা নদীটা প্রায় মৃত অবস্থায় চলে গিয়েছিল। এই আপনাদের মতো আপনাদের সঙ্গে নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনিক লোক সবাই মিলে আমাদের এই লৌহজঙ্গা নদীটা আবার জীবন্ত করেছে। সেই নদীর নামে এই চ্যানেলটি। এজন্য আপনাকে আমি অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এভাবে বলার জন্য। ঠিক আছে, না এটা এভাবেই তো বলবো, এভাবেই তো বলার কথা। যাই হোক, আমি কিভাবে সাংস্কৃতিক জগতে আসলাম। আমি যখন একেবারে ছোট, যখন আমার যতদূর মনে পড়ে, আমার যখন মানে বুদ্ধি হয়েছে, স্কুলে যাই নাই এই বয়সটা, এই তখন সেই সময় আমি কিন্তু সেই কালের মানুষ, এই কালের নয়। এই কালে আমি পদার্পণ করেছি, সব কালেরই, এই কালেও তো আপনি আছেন। এই কালেও আছি, কিন্তু সেই কালের কথা। এই তখন কিন্তু টেলিভিশন ছিল না, তারপরে আর কোনো বাড়িতে রেডিও ছিল। তো যে বাড়িতে রেডিও ছিল আমি ও বাড়িতে ছুটে যেতাম। সম্মানিত বাড়ি ছিল তখন। হ্যাঁ, সেই বাড়িটা, যে বাড়িতে রেডিও থাকতো, হ্যাঁ, আলাদা আলাদা সবিহ পেত, ইমেজ ছিল সেখানে, ওটার একটা এলাকার মধ্যে। হ্যাঁ, এলাকার মধ্যে। তো ওখানে ছুটে যেতাম। কি করতে? গান শুনতে। তখন তো নাচ নাচ দেখা যায় না। তো ওই গান শুনতে শুনতে ভিতরে একটা ছন্দের সৃষ্টি হতো। তো তখন আমার মনে হতো যে আমার শরীরটা নড়ে, আমার হাত দুটি নড়ে, চোখ দুটি নড়ে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এইভাবে যখন আমি স্কুলে, মা যখন আমাকে স্কুলে ভর্তি করে দিলেন, আমি প্রথম আমাকে ভর্তি করে দেন আমি যখন ওই অ আটা শিখি, তখন এখন যে স্কুলটা হয়েছে স্টার প্রাইমারি টাঙ্গাইল, ওখানে আমি তখন কি স্টারই ছিল এটার নাম? না, তখন এটা বেপারি পাড়া স্কুল ছিল। আচ্ছা। তখন ওই এলাকার ছেলে মেয়েগুলা আমরা একসঙ্গে পড়তাম। তো ওখান থেকে তখন আমরা অ্যাসেম্বলিতে গাইতাম, বলে পাকিস্তান জমিন ছাপা, আচ্ছা পাকিস্তান পিরিয়ড, ওটা আমাদের জাতীয় সঙ্গীত ছিল পাকিস্তানে। আচ্ছা। তো ওই অ্যাসেম্বলিতে যখন গানগুলা গাওয়া, এই গানটি গাওয়া হতো, তখনও আমার খুব ভালো লাগতো, আমাকে টানতো ওই দিকে, মানে সংস্কৃতি আমাকে টানতো, সাংস্কৃতিক কর্মকাণ্ড। হ্যাঁ। তো আমি, ওরা গাইতো, আমি মনে মনে মানে মুখস্থ করার চেষ্টা করতাম। আচ্ছা। ভুলে যেতাম, মন থাকতো না। আচ্ছা। তো আমার বারবার মনে হতো ওইখানে যদি আমার দাঁড়িয়ে একটু গাইতে দিত, সুযোগ খুঁজতে না। সুযোগ খুঁজতাম। তো যাই হোক, সে সুযোগ একদিন হয়ে গেল আচ্ছা। ওই ছোট্ট অবস্থায়। তো যাই হোক, আমি 2 লাইন হয়তো গাইতে পারছিলাম, আর সব বিড়বিড় করছি, ওইটা তো জানি না, ওটাই আমার ক্রেডিট, এরকম। যাই হোক, ওখান থেকে পরে আমি স্কুলে ভর্তি হলাম, বিদ্যাবাসিনী গার্লস হাই স্কুলে। ওখানে ভর্তি হওয়ার পরে আমার মানে ভাব ভঙ্গি, তারপরে যাই হোক, টিচাররা কেন আমাকে আমার প্রতি একটু মনোযোগী পছন্দ করতো, পছন্দ করতেন। হ্যাঁ, মেয়েটা পারবে। হ্যাঁ পারবে, সেটা আমার শিক্ষক, আমার গুরু প্রয়াত শ্রীমতী নিবেদিতা মণ্ডল, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে। তিনি আমাকে নাচের জগতে নিয়ে আসলেন, আমি তার কাছে নাচ শিখতাম। তিনি সে সময় কারো বাসায় যে নাচ শিখাতেন না, তার বাসায় গিয়ে শিখতে হতো। যাই হোক, তো সে থেকেই আমার নাচ শেখা। পরবর্তীতে যখন উনি একটু অসুস্থ থাকতেন। আপনি কি প্রথম নাচ শিখলেন? জি, আমি তো প্রথম নাচ, যেমন কবিতা, নাটক, নাচ, নৃত্য। আপনি নৃত্য আগে শিখলেন? হ্যাঁ, আমি নৃত্যটাই আগে শিখেছি। তারপরে কোনটা শিখলেন? তারপরে আমি আবৃত্তি শিখেছি। আবৃত্তি শেখার পর তারপরে নাটক। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো, নিশ্চয় আসবো। প্রিয়
মিনু আনাহলি, আপনাকে ধন্যবাদ। আপনার শুরুটা অত্যন্ত ভালো লাগলো। হ্যাঁ, এতে টাঙ্গাইলের ঐতিহ্য এবং আপনার ব্যক্তিগত যে শুরু, সাংস্কৃতিক জগতে যে পদার্পণ, খুব ভালো লাগলো। আবার আসবে আপনার কাছে। এরপর আরো ভালো লাগতো, আমাদেরও ভালো লাগছে। নিশ্চয়ই, ধন্যবাদ। এরপর আশা করি আস্তে আস্তে প্রাণবন্ত হয়ে উঠবে আমাদের আজকে সাংস্কৃতিক আলাপ। এখন আসছি সম্মানিত দর্শক শ্রোতা লিপি খন্দকারের কাছে। লিপি খন্দকার রানু, তো আপনি আপনাদেরকে জানিয়ে রাখি যে ওনার তিনজনই প্রায় একই সাংস্কৃতিক জগতে, নৃত্য, গান, অভিনয়ে প্রায় তিনজনেরই এই একই রকম পদচারণা, প্রায় একই ক্যাটাগরিতে তারা পদচারণা করেছেন এবং কেউ এখনো করছেন, আগে করতেন, এখনো করছেন বা পৃষ্ঠপোষকতা করছেন। কোনো না কোনো ভাবে এই সংস্কৃতির সাথে তারা জড়িত আছেন এবং জড়িত থেকে অবদান রেখে চলেছেন। তো লিপি খন্দকার রানু, আপনার কিভাবে এই সাংস্কৃতিক জগতে আসা এবং শুরুটা হলো কি দিয়ে? আপনার নৃত্য, নাটক না গান, কোনটা? ধন্যবাদ। আসলে আমি যখন খুব ছোট, যেমন আনাহলি ভাবি বললেন যে আমি যখন পড়াশোনা করি না তখন থেকে আমার শুরু। আমার ওইটা না, আমার ছিল আমি ক্লাস 2 থেকে, সম্ভবত আমার মনে পড়ছে যে ক্লাস 2 থেকে যখন আমি 3-তে উঠলাম তখন নজরুল সোনা সংগঠক নামে একটা সংস্থা ছিলেন। ওখানে আমার ভাই, আমার চাচাতো ভাই ছিলেন হুমায়ুন। তো ওখানে ছেলেদের নিয়ে প্রোগ্রামটা হতো, মেয়েদের প্রোগ্রামটা হলো না, হতো না আর কি। তো একসময় ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের এখানে একটা মেয়েদের গ্রুপ আমরা চালু করব। তখন আমার ভাই এসে আমাকে বললো যে আমরা ওখানে একটা মেয়েদের গ্রুপ করছি, তো তুমি ওখানে ভর্তি হও। এটা কোথায় ছিল? এটা ছিল মডেল প্রাইমারি স্কুল, প্রথম শুরুটা ওখান থেকে শুরু হচ্ছে। ওখানে মাঠে, ওখানে কাজ, মানে পিটি প্যারেড, নাচ গান যাই হোক, সেটা ওখান থেকে শুরু হতো। তো আমি ওখানে ভর্তি, এবং প্রথম মেয়ের শুরুটাই আমাকে দিয়ে, বন্ধুর সঙ্গে মেয়েদের গ্রুপটা শুরুটাই আমাকে দিয়ে হলো। তখন ওখানে যাওয়ার পরে আমাদের ওখানকার নদীর পরিচালক ছিলেন ফরিদ আহমেদ সাথী, উনি এখন ইসে আছেন ঢাকায়, কি বলে ওটা, সাংস্কৃতিক জগতে না, উনি এখন হাইকোর্টে আছেন আর কি, অ্যাডভোকেট হাইকোর্টে আছেন। ওনার হাত ধরে, এবং উনি আমাকে উৎসাহিত করলেন যে তুমি নাচ করো, নাচ ভালো করতে পারো। তখন আমি অনেক ছোট, নাচ বলতে আমি তখন কিছুই জানি না, কিন্তু উনি যখন আমাকে বললো তখন আমার একটু উৎসাহ আসলো যে হ্যাঁ আমি নাচ করবো, নাচ শিখবো। এতে কোনো বাধার সম্মুখীন হলেন না? বাধা, তখন আমি ছোট রক্ষণশীল ছিল, সমাজে আরো বেশি রক্ষণশীল ছিল। বাধার সম্মুখীন আমি হইছি যখন আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন একটু বাধার সম্মুখীন হয়েছি আর কি। তো যাই হোক, তো ওখান থেকে আমি নাচ শুরু করি এবং ওনার কাছে আমার নাচের প্রথম মানে শেখা, সাথী ভাইয়ের কাছে, ফরিদ আহমেদ সাথী, ওনার কাছে নাচ শেখা। ওই টুকটুক করে ওখান থেকে নাচ শিখলাম, পিটি প্যারেড, এবং ওখানে প্রথম মেয়েদের ক্যাপ্টেনও আমি হয়ে গেলাম। আমাকে দিয়েই শুরু, তখন থেকে আমার স্টেডিয়ামে প্রোগ্রাম শুরু, অনেক ছোট থেকেই স্টেডিয়ামে প্রোগ্রাম শুরু। ঢাকায় প্রোগ্রাম করি আমি ওই ছোটবেলা থেকে, এভাবে প্রোগ্রাম করতে হতে নাচের প্রোগ্রাম করলাম। এবং তখন নাচের প্রোগ্রাম আমি এমনভাবে শুরু করে দিলাম, তখন তো আমাদের সময় নাচের মেয়ে ছিল খুব কম, এবং এখনকার আমলে যেমন মিউজিক বাজে নাচ হচ্ছে, তারপরে ছবি দেখে নাচ হচ্ছে, আমাদের সময় কিন্তু ওইটা ছিল না। গান হচ্ছে, গানের তালে আমাদের মুদ্রা ভুল হচ্ছে কিনা সেটা ধরা হচ্ছে, খুব কঠিন ব্যাপার ছিল শেখাটা আমাদের জন্য। তখন ওই সময়টা আমাদের শেখাচ্ছে 19 থেকে 20 হওয়া যেত না, একদম যা দেখাবে আমাদের সেভাবেই করতে হতো। তো যাই হোক, তো ভাবেই সাথী ভাই আমাদের অনেক মনোযোগ সহকারী এবং অনেক যত্ন সহকারে সে আমাদের নাচ শেখালো, এবং আমি একসময় টাঙ্গাইল শহরে খুব পরিচিত হয়ে গেলাম নাচের ক্ষেত্রে। এবং রওশন হল নামে একটা আমাদের সিনেমা হল ছিল, ওখানে আমার নাচের প্রোগ্রাম হতো, এবং আমার ওই নাচের প্রোগ্রামটা হতো ওখানে তখনকার সময় পুলিশ পাহারা দিয়ে, মানে পুলিশ পাহারা দিয়ে, আমি আমার মনে আছে যে পুলিশ পাহারা দিয়ে আমাদের মানে নাটক, মানে নৃত্যটা হতো। তারপরে এক সময় কবি জসীমউদ্দিনের একটা নাটক নকশিকাতার মাঠ, ওই সময় নাটকটা হলো। তো ওই নাটকে তখন আমাদের ওই সময় তখন ছেলে মেয়ে ডুয়েট আমরা কোনো প্রোগ্রাম করতাম না, নায়ক নায়িকা যেটা বলে আর কি।
তো ওই সময় আমাকে আমাকে বললো তোমাকে নায়কের ভূমিকা অভিনয় করতে হবে। তখন আমি হ্যাঁ, আমরা ওটা পরে আসবো। আবার দুঃখিত আপনাকে থামালাম। হ্যাঁ, ঠিক আছে। এই মজার কথা একটু পরে আসি। আমাদের আরেকজন সম্মানিত অতিথি আজকের এই সাংস্কৃতিক আলাপে এসছেন বিউটি আপা। তো বিউটি আপা, আপনি এক সময় নৃত্য করতেন, নাটকও করেছেন। তারপরে এই সাংস্কৃতিক জগতে প্রবেশটা কিভাবে হলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে রানাপা যেটা বললো, শুরু থেকেই আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন স্কুলে ভর্তি হই। তারপরে আমি নতুন সেনাপতাপন করি। ওইখান থেকে আমি একটা সদস্য ছিলাম, ওইখান থেকে নাচ গান নজরুল নতুন সেনা থেকে। তারপরে হচ্ছে এই নাচের সাথে জড়িয়ে পড়লাম, গান গাইতাম, অভিনয় করতাম স্কুল জীবনে। তারপরে আমার গুরু ছিলেন ফারুক কুরাশি, আম্বিয়া নুরি। তারপরে আমার যতগুলা নাচ আমি মানে প্রোগ্রাম করতাম, বাচ্চু ভাই, ফিরোজ আহমেদ বাচ্চু, জি বাচ্চু ভাই আমার নাচের প্রত্যেকটা গান গাইতো। তো এইভাবে মানে গান গাওয়া শুরু করলাম, নাচলাম। আসলে আস্তে আস্তে সময় সব মানে সংসার জীবনে চলে আসলাম। তারপরে আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল, ইসলামী মাইন্ডে চলে আসলাম। এখন আসি আগের মতো নাচ গান এগুলো কিছুই হয় না, এইভাবে আর কি আছে। তো যাই হোক, এখন হয়তো আপনি নৃত্য করেন না বা নাটকেও অংশগ্রহণ করেন না, কিন্তু পৃষ্ঠপোষকতা তো মাঝে মধ্যে করতে হয় জনপ্রতিনিধি হিসেবে, সেটা তো করছেন অবশ্যই। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি 10 বছর ধরে কাউন্সিলর, এবং মানুষের ভালোবাসা এত এত মানে পেয়েছি, মানে পাচ্ছি, যেটা বলে আর শেষ করতে পারছি না। মানুষ আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে আমি সর্বক্ষণ পাশে থাকি। আমি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মানে একটা যে মহিলার বাচ্চা হয়, আমি ওটিতেও থাকি, বাচ্চা কোলে নিয়ে বের হই। এই সার্ভিসটাও আমি দেওয়ার চেষ্টা করি জনগণকে। তারপরে তো ওইটা আমার বড় বোন আছে, জনপ্রিয় জনপ্রতিনিধি, এরা জানে আমার সম্বন্ধে, জনপ্রিয় জনপ্রতিনিধি। তো আসবো, ধন্যবাদ আপনার কাছে, আবার আসবো পরে। তো আবার আসছি আমাদের প্রিয় মিনু আনবলির কাছে, যে আপনি একটু বলুন যে এই যে নাটকের ব্যাপারটা, আগে যেভাবে নাটক করতেন, নাটকে অভিনয় করা হতো, তার যে আয়োজন, সামাজিক সহযোগিতা, বাধা একরকম ছিল, এখনো কি তাই আছে? অর্থাৎ নাটকের একাল সেকাল নিয়ে একটু বলুন, এবং টাঙ্গাইলের প্রেক্ষাপটে। জি, নাটকের একাল এবং সেকাল মানে আমি যতটা দেখে আসছি, জি, তার আগেরও একটা কাল ছিল নিশ্চয়ই। আচ্ছা, আর এখনকার যে কাল, এরপরে আবার আরেকটা কাল হবে। হ্যাঁ, ভবিষ্যৎ। আমাদের সময় আমি যখন একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত হয়ে গেলাম, আমি একবার ময়মনসিংহ গেলাম, আমাদের একটা প্রতিযোগিতা ছিল। সেখানে আমার শিক্ষক, তিনি বেঁচে আছেন এখন, কি অধিকারী, রতন অধিকারী না, রতন অধিকারী না, তারপর যাই হোক, একজন ওস্তাদ, উনি গেলেন। আমাদের শিক্ষক শেফালি দাস, উনি এখনো বেঁচে আছেন, উনি গেলেন। আমাদের রতন চক্রবর্তী দাদা গেলেন, রতন অধিকারী দাদা গেলেন, আমি গেলাম। আমাদের নাজমা আপা, উনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, সেই সময়কার তো একজন সঙ্গীত শিল্পী ছিলেন। আমাদের অঞ্জলি অধিকারী, উনিও সঙ্গীত শিল্পী। তার ভাই রতন অধিকারী, তিনিও সঙ্গীত শিল্পী, আপনারা জানেন, টাঙ্গাইলের ঐতিহ্য তারা। তো আমরা সেখানে পারফর্ম করে আসলাম। সেটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। সেই যে মনোরম পরিবেশ, সেই যে মঞ্চ, লক্ষ লক্ষ ফুলের ভিতরে একটা মঞ্চ, স্বর্গের মতো, সেটা আমি মানে সম্ভব না। শরৎচন্দ্র বেঁচে থাকলে তিনি হয়তো তার তিনি কথার জাদুঘর।
তো সেখানে আমি আমার সঙ্গে যিনি ছিলেন আমার ওখানে classmate, ওই কি নাটক মনে পড়ে? না নাটক না, ওখানে নৃত্য। নৃত্য ও নৃত্য। নৃত্য করে আসলাম। সেখানে আমি নাগিন নৃত্য করি। নাগিন নৃত্য। হ্যাঁ। নাগিন করি, নাগিন আমি বহুবার মঞ্চে মানে উঠতে পেরেছি। তো দর্শক শ্রোতা, নাগিন নৃত্য তো আমার এবং আপনাদেরও দেখতে মন চায়, কিন্তু আজকে সেই আয়োজন তো নেই। আমরা সম্ভব হলে পরে কখনো যে এই সাবেক নৃত্যশিল্পীর নাচ আমরা দেখবো। না, সেটা দেখার আর সম্ভাবনা নাই, কারণ সেই ও। গতকাল আগে গত হয়ে গেছে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই তাই বলে কিন্তু মনের থেকে গত হয়। মনে থেকে ওদের সব ঠিকঠাক মতো কল্পনা করে নিতে হবে হ্যাঁ, যেভাবে নাচতে। কল্পনা করে নিতে হবে। যাই হোক, আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে মানে যে একক নৃত্য পরিবেশন, সেটা হলো নাগিন নৃত্য। এটা আমার জীবনের শ্রেষ্ঠ, আমি মনে করি আর কি, এটা আমার মনের একটা টাঙ্গাইলের তৃপ্তি। মঞ্চগুলো তো নৃত্য করেছেন নাকি? হ্যাঁ, টাঙ্গাইলের মঞ্চে নৃত্য করেছি, নৃত্যনাট্য করেছি, রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি করেছি, সুবিনয় দার সামান্য ক্ষতি করেছেন, হ্যাঁ। রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি করেছেন, হ্যাঁ, বেশি ক্ষতি করতে না, পারেন বেশি নাই? বেশি পেতে পারিনি। মানে সামান্য ক্ষতি তার জি জি জি, গীতিনাট্য, হ্যাঁ, হ্যাঁ, নৃত্যনাট্য, নৃত্যনাট্য। সামান্য তো ক্ষতি। এই যে কবিতা, সামান্য ক্ষতি তো একটা কবিতা, ওটার উপরে কিন্তু কথাটা কিন্তু আবার যে রবীন্দ্রনাথের বেশি ক্ষতি করতে পারেন নাই, সামান্য ক্ষতি। সামান্য ক্ষতি করেছেন। যাক, বেশি ক্ষতি যে করেন নাই সেজন্য আমরা ধন্য যে না, এটা ধ্বংস তো করে দিতেন রবীন্দ্রনাথ লিখে গেছেন, সামান্য ক্ষতি, বেশি করে না। সামান্য ক্ষতি। আচ্ছা, ভালো কথা। আপনি কি কখনো এই নারী হয়ে পুরুষের অভিনয় করেছেন? এরকম কি আপনার অভিনয় জীবনে এরকম কোনো না, ঘটনা আমি ঘটেছে? নারীর অভিনয় নারীর করেছি, অভিনয় করেছেন, নায়িকার অভিনয় পুরুষের না সঙ্গে কিসের? আমি অভিনয় করেছি। কিসের ওই হ্যাঁ, আমি নায়িকা নায়িকার চরিত্রে বা অভিনয় নায়কের করেছি। বোন হয়েছেন কখনো? না, আমি একেবারে সবসময় নায়িকা? সবসময় নায়িকার চরিত্রে বাহ। অভিনয় করেছি। যেটা আর হচ্ছে অন্য- যেটা হ্যাঁ বলুন, নাটকের নাম বলুন। দুই একটা নাটকের নাম বলবো। হ্যাঁ, সেটা নবাব সিরাজউদ্দৌলা আলিয়ার ভূমিকা অভিনয় বাহ, করেছি। বাহ, তো দারুণ ঐতিহাসিক চরিত্র হ্যাঁ, আলেয়ার এটা করেছি। ভূমিকায়। দেখাও চাই তো সেই রকম মনে হয়। তাহলে খুব ভয় করতো না মঞ্চে উঠতে না, তখন? মঞ্চে আমি খুব স্বতঃস্ফূর্ত ছিলাম। স্বতঃস্ফূর্ত, এখনো তাই মনে হচ্ছে। ধন্যবাদ। আসি আবার আবার মেনু আনাবলি আপনার কাছে আসবো, খুব এনজয় করতে আপনার আলোচনা। আচ্ছা, ইয়ার লিপি খন্দকার, বন্ধ করে দাও। হ্যাঁ, লিপি খন্দকার রানু, আসবো আপনার কাছে। এখন আসছি যে আপনার অভিনয়ের কথা কিছু বলুন। আপনার অভিনয়ে আসলেন কিভাবে? নৃত্যের কথা তো শুনেছি, আপনি অভিনয়ে কিভাবে আসলেন আর আপনার অভিজ্ঞতা বলুন। আচ্ছা, আর এখনো করেন কিনা? না জি না, আমি এখন করি না। তো আমি যখন নাচের প্রোগ্রামগুলি করি, এবং প্রতি মাসে আমার একটা করে প্রোগ্রাম থাকে, প্রতি মাসে। এবং সেই প্রোগ্রামগুলো হতো আমার বেশিরভাগই রওশন হলে, রওশন প্রোগ্রাম হতো, ঢাকায় প্রোগ্রাম হতো, রওশন টকিজ। রওশন হ্যাঁ, রওশন টকিজ, টকিজ। হ্যাঁ, তখন রওশন টকিজ নামে ইয়ে ছিল আর কি। তো আর ক্যাপসুল মার্কেট, আমি ওপেনলি ক্যাপসুল নাচে, মার্কেটটা না এখন? না না, রোশনটা কি কলেজের হ্যাঁ, সিডিসি ও। মার্কেট, সিডিসি মার্কেট। মার্কেট। মানে আমি সিডিসি মার্কেট যে ওইখানে ছিল, ওখানে একটা টিনের ঘর ছিল, হ্যাঁ, একটা হ্যাঁ। সিনেমা হল ছিল। ওইখানে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে সিনেমার পর্দাটা স্টেজ ছিল একটা বড়, সরিয়ে নিয়ে ছিল, হ্যাঁ। ওটা স্টেজ করে ফেলা হলো। পিছনে হ্যাঁ, আমার কি হ্যাঁ, হতো? মানে ওই অবস্থাটা এখন ওই জায়গায় সিডিসি মার্কেটের হ্যাঁ, ছিল। হ্যাঁ, serious। ওইখানে ছিল। ওইখানে ছিল। আচ্ছা আচ্ছা। তো ওখানে প্রোগ্রাম হতো। আমি যে সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, নজরুল সেনা, সেখানে আমাদের একটা ইয়ে ছিল যে আমি যেখানে সেখানে কোনো প্রোগ্রাম করতে পারবো না, স্কুল এবং তাদের প্রোগ্রাম। তাছাড়া আমি বাইরে কোনো প্রোগ্রাম করতাম না, বাইরে কোনো প্রোগ্রাম আমি যেতাম স্কুলে। তবে একটা প্রোগ্রাম করতাম যখন আমার সময়, আমি যখন ছোট, এক্সিবিশন হতো টাঙ্গাইল, হ্যাঁ, হ্যাঁ। এক্সিবিশনে ওখানে আমি টাঙ্গাইলের উপরে একটা নৃত্য করেছিলাম, চমচম নামে। আচ্ছা। মানে বিভিন্ন কাঁসা, চমচম, টাঙ্গাইলের উপরে যে প্রসিদ্ধ যেগুলো ছিল সেগুলোর উপর হ্যাঁ। নামকরণে টাঙ্গাইল বিখ্যাত যে একটা সব নৃত্য নাট্য জায়গায় ছিল, ওখানে ছিল। তো ওখানে আমি, আমার নামটা ছিল চমচমের উপরে, আমি ওখানে একটা নৃত্য করি, সেখানে অনেক প্রশংসা ইয়ে মানে- করেছে। মানে মানে কাঁসা, টাঙ্গাইলের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ঐতিহ্যগুলো টাঙ্গাইলের শাড়ি, নাচে নাচে প্রতিকৃতি। হ্যাঁ। নৃত্যের সাথে তালে হ্যাঁ, তালে টাঙ্গাইলের গানে শাড়ি গানে, যেমন, হ্যাঁ। টাঙ্গাইলের চমচম, হ্যাঁ, কজারির বল। এগুলির উপরে আমাদের ওইখানে একটা ইয়ে ছিল। তো ওখানে প্রোগ্রাম করতাম।
তো আমি নৃত্যনাট্যে কিভাবে আসি, আমি যখন নজরুল সেনের নাচের প্রোগ্রামগুলি করি তখন আমাদের পরিচালক সাথী ভাই উনি একদিন আমাকে বলছিল যে আমরা একটা নৃত্যনাটক কবি জসীমউদ্দিন একটা আমরা নাটক করতে চাই, তো এইখানে তোমাকে নায়কের ভূমিকা অভিনয় করতে হবে। নায়কের ভূমিকায় তখন আমি প্রিয় দর্শক শ্রোতা, অদ্ভুত ব্যাপার, আমাদের লিপি খন্দকার রানু নায়কের অভিনয় করেছে। তো আমাকে শুনেছি যে ছেলেরা মেয়ের অভিনয় করতো, কিন্তু আজ নতুন কথা শুনলাম। আমাকে নায়কের অভিনয় করতে হবে, ওখানে নায়ক নায়িকার একটা ব্যাপার ছিল, অভিনয়ের একটা ব্যাপার ছিল। তো আমি যখন একক প্রোগ্রামগুলি করতাম তখন আমি মেয়ের ভূমিকায় বা নায়িকার ভূমিকায় আমি প্রোগ্রামগুলি করতাম। তো ওখানে একটা ব্যাপার ছিল যে নাচের মেয়েগুলি যদি আমাদের ওখানে যারা ছিল, তো ওখানে লম্বা মেয়ে আমি ছিলাম, নাচের মেয়ে। এমনি লম্বা মেয়ে ছিল, তারা তো নাচে নাই, অন্য কিছু করেছে, নাচের মেয়ে হিসেবে লম্বা আমি ছিলাম। তখন ওই সময় তারা সিলেক্ট করলো যে নায়কের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। আমি একটু ভয় পেয়ে গেলাম যে ছেলের অভিনয় আমি কি করে করবো। আর নকশিকাঁথার নাটকটা অনেক কঠিন ব্যাপার ছিল, সেই আগেকার আমলে সেই ছেলের ভূমিকা, তারা মাঠে ঘাটে এই কি বলে ডান পিঠে একটা ছেলের ভূমিকা তার অভিনয় করতে হবে। তো আমি একটু, তো আমাকে সাথে বলো যে না তুমি পারবা, সে আমাকে অনেক সাহস দিল, না তুমি পারবা। তো যাই হোক উনি আমাকে শেখালেন খুব ভালোভাবে। আমি নাটকটা ওখানে রিহার্সাল করতাম এবং আমার রিহার্সাল দেখার জন্য ডিসি সাহেব আসতেন। তখন আমাদের সময় এখানে ডিসি সাহেব ছিলেন, নাম ঠিক মনে নাই। উনি আমার একদিন আমার নাটকের রিহার্সালটা দেখতে আসলেন। ওই নাটকটা যখন আমি করলাম, প্রথম নাটকটা করলাম আমি রওশন হলে, ভাসানী হলে করেছিলাম, রওশন হলে করলাম। তো ওই নাটকটা আমার পুলিশ পাহারা দিয়ে, এবং তখন ওই সময় আমার নাটকের টিকিটের দামও ছিল 500 টাকা, মানে 500-1000 টাকা, এর উপরে না, এর নিচেও ছিল। এবং আমার নাটক দেখে তখন ওই সময় ঢাকা বিভাগীয় কমিশনার ছিলেন খানে আলম খান। উনি আমার নাটক দেখে, উনি আসছিলেন আমার নাটক দেখার জন্য, টাঙ্গাইল এসেছিলেন। উনি আমার নাটক দেখে আমাকে আরো 3 জনকে মেডেল পুরস্কৃত করেন ওই সময়, গোল্ড মেডালিস্ট। হ্যাঁ, ওইখানে আমাকে মেডেল পুরস্কৃত করেন। তো ওই নাটকটা করে আমি অনেক মানে সবার অনেক প্রশংসা অর্জন করেছি। এবং সবচেয়ে বড় কথা যে আমি যখন নাটকটা করি তখন আমাকে কেউ চেনে না। এবং নাটকের সময় ওখানে নায়কেরই ছিল ঝাঁকড়া চুল, তখন আমার চুল ছিল এতটুকু বড় চুল ছিল, হ্যাঁ নজরুলের মতো। তখন ওই নায়কের ওখানে টি ছিল ঝাঁকড়া চুল, নায়ক রূপাই ঝাঁকড়া চরিত্রের নাম ছিল রূপাই। হ্যাঁ রূপাই। তো তখন আমাকে চুল কাটতে হলো, আমি নাটকের জন্য চুলও কেটে ফেললাম। ছেলের অভিনয় যে করবে একদম একদম এতটুকু চুল করে ফেললাম, মাথায় গামছা বাঁধা থাকতো। তো ওই নাটকটা যখন আমি করলাম, হ্যাঁ শার্ট বাঁধা, লুঙ্গি পরা, তো কেউ আমাকে নাটক করার সময় আমাকে কেউ চিনে না। যখন আমাকে পরিচয় পর্বটা হলো তখন সবাই চিনলো। আমার সময় তো হয়েছিল এই নকশিকাঁথার নাটক দেখা, নাটকটা দেখে ভালো হয়েছিল, ভালো লাগছে, কেউ চিনতে পারে না, তখন খুব ছোট ছিলাম। তখন থেকে শুধু নাটকে ছেলে না, আমি যখন ঢাকা টিএসসিতে প্রোগ্রাম করলাম, মোর প্রিয় হবে ঈশ্বরের নজরুল একটা নৃত্য নাটক, ওখানেও আমি ছেলের ভূমিকা অভিনয় করলাম। তারপর মানে ডুয়েট যে প্রোগ্রামটা হতো, ডুয়েট প্রোগ্রামে আমাকে ছেলে দেওয়া হতো, আর একক প্রোগ্রাম যখন করতাম তখন আমাকে মেয়ের ভূমিকা অভিনয় করতাম। তো যাই হোক আমি যখন টিএসসিতে প্রোগ্রাম করলাম, অবদায় প্রোগ্রাম করলাম, স্টেডিয়ামে প্রোগ্রাম করলাম, অনেক প্রোগ্রামে ঢাকায় করেছি আর কি প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম করলাম, অনেক প্রোগ্রাম অনেক ভালো আমার ওই সময়। এবং আমার এক সময় এমন হয়ে গেছিল যে নাচতে নাচতে আমি বাসায় যখন কোনো কিছু করতাম আমার হাত সবসময় নাড়াচাড়া করতো। আমার ভাই আমাকে ধমক দিল, এমন ধমক আমাকে দিল, ভাই কাপড় দিচ্ছে, কথা বলতেছি, কথা বলে আমার হাত সাধারণ কর্মকাণ্ড এমন হয়ে গেছিল। আমি এরকমই হয়। হ্যাঁ, লিপি খন্দকার আসবো আপনার কাছে আবারও। হ্যাঁ বিউটি আপা, আপনি একটু বলেন নাটকের কথা একটু। আপনি নাটকে কিসের অভিনয় করতেন? আমি রান্না করার মতো আপনি ছেলে সেজেছেন? না, আমি ছেলে সেজেছি নাচের ক্ষেত্রে, আর এমনি নাটকে আমি কোনো ছেলে সাজিনি। তো আসলে আমি স্কুল জীবনে নদীশালায় থাকতে আমি ওই প্রোগ্রাম করেছি। তখন অনেক ছোট ছিলাম, রানু আপা আমার অনেক সিনিয়র। তখন রানু আপার সাথে সাথে থাকতাম, রানু আপা যে কথাগুলো বললো, নাচতো, গান গাইতো, মানে খুব জনপ্রিয়তা ছিল রানু আপা। তখন আমি অনেক ছোট ছিলাম। যাই হোক
ওই আমি স্কুল জীবন আসলে অভিনয় ক্ষেত্রে আমি ছেলে সাজিনি, ছেলে সেজেছি নাচে, ডুয়েট নাচে, সেটা Duet নাচে। হ্যাঁ, ছেলে সেজেছি, সেজে নাচ দিয়েছি আমার এক বান্ধবীর সাথে নাচ নেচেছিলাম। যাই আমার বান্ধবীরা এখন দেশের বাড়ি চলে গেছে, তো এটা অনেক মনে হয় সেই স্মৃতিগুলো। এটা আর কখন আপনি কোন ক্লাসে পড়তেন তখন? আমি তখন মানে কলেজে? কলেজের কুমুদিনী কলেজে ছাত্রী আমি। ওই আচ্ছা। কলেজে আমি প্রোগ্রাম করতাম তখন, নবীন বরণ অনুষ্ঠান, তারপরে সাংস্কৃতিক সপ্তাহ, আচ্ছা, তারপরে আচ্ছা। হচ্ছে এই বিদায় অনুষ্ঠান, এইরকম অনুষ্ঠানে প্রায় প্রোগ্রাম করতাম। আমি যখন প্রোগ্রাম করতাম, যখন হোস্টেলে মেয়েরা শুনতো যে আজকে আমি নাচবো, মাসের প্রোগ্রামে আজকে আসি, হোস্টেলে মেয়েরা আগের দিন থেকে প্রিপারেশন নিতে থাকতো যে আমার নাচ দেখবে। খুব একদম এনজয় করতো। মানে খুব এনজয় করতো আর কি, মানে খুব মজা টজা করতো। তো এই স্মৃতিগুলো মনে হয় আসলে এখন সংসার জীবনে এখন অনেক কিছুতে সবকিছু মানে পিছনে ফিরে চলে এসেছি, এখন আর সেই মোডটা নাই। এখন মানে কাউন্সিলর জনগণের প্রতিনিধি, সেই হিসাবে সর্বক্ষণ জনগণের সেবা করি, সময় চলতে কাটে। পারি। কিন্তু আসলে আপনারা আজকে আমাদের আমন্ত্রণ করেছেন, এই জন্য আমরা আজকে এই সাংস্কৃতিক আড্ডায় মানে আমরা অ্যাটেন্ড করেছি, এই জন্য আপনাদের ধন্যবাদ বাচ্চু ভাইকে। বারে বারে যার নাম না বললেও হয় না, সে হচ্ছে আমাদের বাচ্চু ভাই, আমি ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর। চ্যানেল লোগো যাই জানেন। হোক, আসলে আমি মানে জানাবেন ইচ্ছে না থাকলেও আজকে এই প্রোগ্রামটা জানি কেমন করে জড়িয়ে পড়েছি আর কি। ধন্যবাদ, সেটাই। কৃতজ্ঞতাও জানাচ্ছি আসার জি, জন্য। ধন্যবাদ আপনাকে। আবার সে মিনু আনহলি, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে এই যে টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী বলা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো এই নামটা দিয়েছেন যে টাঙ্গাইল একটা সাংস্কৃতিক নগরী। জি। তো সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের মতো জেলা, বা মোট কথা জেলা তো অনেক, 64টা জেলা, অন্য কোন জেলাকে সাংস্কৃতিক নগরী বলা হয় কিনা আমার জানা নাই। তবে টাঙ্গাইলকে কেন বলা হয়, একটা কোনো বৈশিষ্ট্য না থাকলে তার সাংস্কৃতিক নগরী বলা হয় না। এটা কেন জি। আপনি একটু বলবেন এই আমি ব্যাপারে? আমি আমি যতটুকু আর কি বুঝতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা টাঙ্গাইল এসেছিলেন একটি জনসভায়। তিনি এই কথাটা বলছিলেন, রাজনৈতিক একটা সহিংসতা চলছিল আচ্ছা। যেটা উনি জানতেন। তো ওনার বক্তব্যের এক পর্যায়ে উনি বলেছিলেন, অস্ত্রের ঝনঝনানি নয়, সুর এবং ছন্দে ঝঞ্ঝানি। সুর এবং তালের ঝনঝনানি চলবে টাঙ্গাইল। আমি টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসাবে দেখতে চাই, আমি এটা ঘোষণা করে গেলাম। বাহ, দারুণ। এটা বলছেন। এর পেছনে বোধহয় উনি তো অনেক লেখাপড়া করেন এবং সারা বাংলাদেশ সম্বন্ধে ওনার একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে উনি জানেন। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে টাঙ্গাইল সাংস্কৃতিক নগরী যে তিনি ঘোষণা করলেন, নিশ্চয়ই ওনার জানা আছে টাঙ্গাইল জানা আছে টাঙ্গাইলের টাঙ্গাইল সাংস্কৃতিক সম্বন্ধে। কর্মকাণ্ড তো ব্যাপক হারে জানা আছে। এই চর্চা হয়, হ্যাঁ। বিভিন্ন অনুষ্ঠান একসময় হয়। হতো, এখন তো হ্যাঁ, তা তো বটে। কমে গেছে আর কি। শুদ্ধ সংস্কৃতি যেটা, সেটা 60 দশকের পরে যেটা হয়েছে, এটা হলো ইতিহাসের পাতায় থাকার কথা। সেই সময়ে নাটক, নৃত্যনাট্য, গীতি নৃত্যনাট্য সব হতো জি। এবং সেই নাটক শুরু হতো রাত 10টায়, শেষ হতো 2টা, 2:30, 3টাও বেজে যেত, মানুষ দেখতো। আচ্ছা। আর এখন যেখানে নাটক শুরু হয় একেবারে টাইমলি, খুব সুন্দর, শেষ হয় তাড়াতাড়ি, মানে সকলেরই তারা। এই যে একটা পরিবর্তন জি, বর্তমানে জি। লক্ষ্য করা যায়। ওই সময় তো বিনোদনের ব্যবস্থা কম ছিল, যার ফলে নাটক, মঞ্চ নাটক, তারপর যাত্রা, এগুলো এটাই বিনোদন ছিল, এটাই- সংস্কৃতিটাই অনেকটা বিনোদন ছিল। একমাত্র বিনোদনই ছিল একমাত্র বলা যায়। বিনোদন ছিল। একমাত্র- রেডিও নাই, টেলিভিশন নাই, টেলিভিশন নাই। তাহলে কি করবে? হ্যাঁ, তখন এটা একটা একমাত্র আকর্ষণ। বিনোদন ছিল জি সংস্কৃতি। জি জি জি। তখন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এই সাপের খেলা দেখেও তো আমরা অনেক আনন্দ পেতাম। হ্যাঁ পেতাম। এই মানে বিনোদন না থাকলে যা হয়, হ্যাঁ, যা হয়। ওটাও তো একটা ঐতিহ্য তখন আমাদের। শুনেন, তখন বিনোদন ছিল, এখন কিন্তু বিনোদন নাই। এখন আমরা
আমাদের ছোটবেলায় ওই 60 দশকে যারা সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন তারা বলতে পারবেন যে মানে বিনোদন, সাংস্কৃতিক বিনোদনটা কি জিনিস ওই সময়। যেমন আপনাকে আমি একটা কথা বলি, সে সময়ে ঢাকা শায়েস্তা হলে একটি নাটক হলো, নাটকটির নাম হলো নীল আকাশ। লেখাটা কার আমি ভুলে গেছি। কি ধরনের নাটক এটা, সামাজিক নাকি? সামাজিক। নাটক তো সাধারণত সেই তাই হয়। নাটকটা পরিচালনা করছেন আমার বড় ভাই বুলবুল খান মাহবুব। নাটকটি প্রযোজক হচ্ছে ওই নাট্যমহল। এটা আপনি জানেন কি না নাট্যমহলের নাম? কোন নাট্যমহল? নাট্যমহল একটা সংস্থা। বিতান নাট্যমহল না? নাট্যমহল ছিল টাঙ্গাইলের একটা। নাট্যবিতান। হ্যাঁ, আরেকটা ছিল নাট্যমহল। নাট্যমহল হ্যাঁ। ওই যে ওই আমাদের কলেজের পাশে হ্যাঁ। ওই যে মহল আছে না, হ্যাঁ, হ্যাঁ, অনেক কলেজের পুরানো, পাশে। অনেক ওই যে পুরানো। ভেঙে ফেলা ওটা হয়েছে। ছিল হয়েছে। নাট্যমহল ছিল না? হ্যাঁ, নাট্যমহল ছিল। নাট্যবিতান ছিল হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি এখানে ছিল। ওই নামটাও দেখেছি আমি। দেখেছেন? আচ্ছা, একটু আপনি ভেঙে সবাই ফেলা বোঝেন হয়েছে। আমরা দেখেছেন। তো ওইখানে তিনি তখন বুলবুল খান মাহবুব ওই নাট্যমহলটা তিনি সৃষ্টি করেন। সেই নীল আকাশ নাটকে কোন বুলবুল খান মাহবুব? আমার হ্যাঁ, বুলবুল খান মাহবুব কি টাঙ্গাইল কয়টা? উনি যে সৃষ্টি করেন, সরি আসলে এটা আমি আসলে এটা ওনার জানতাম না, জানতাম না। প্রতিষ্ঠাতা হলো বুলবুল খান মাহবুব। তোমারই তো বন্ধু। তো ওনার পরিচালনায় নাটকটার নাম ছিল নীল আকাশ। আমি সেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করি, আর আমার হাজবেন্ড শহীদানা হলি তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। এটা একটা মজার জিনিস। মজার ব্যাপার। কি নায়ক নাট্যমহল ছিলেন কে? ছিল? নাট্যমহল ছিল? হ্যাঁ, নাট্যমহল। নায়ক ছিল কে? নায়ক ছিল নজরুল ইসলাম শাহজাহান। তাকে কি খলনায়ক ওই নায়ককে মারপিট করে? ওরা দুজনেই বন্ধু আবার। মারটার দেয় কি না নাটকের মধ্যে? না, তখন ওইখানে ওই অ্যাকশন ট্যাকশন হয় নাই, কিন্তু অনেক কিছুই হয়েছে আর কি অভিনয়ের মাধ্যমে। এটা আমার জীবনের একটা বিশেষ হ্যাঁ, দিক। বিশেষ আমার পথ। হাজবেন্ডের হ্যাঁ, সঙ্গে আমি এটা একটি নাটক স্মৃতিময়। করেছিলাম। এটা আমার বিয়ের আগের এই নাটকটা। বিয়ের আগে? বিয়ের আগে। ও আচ্ছা, আরো তো মজার ব্যাপার। আরো মজার ব্যাপার। তখন কি জানতেন আপনারা যে আপনারা বিয়ে শাদী হ্যাঁ, তখন করবেন? প্রেম চলছে বেশ ভালো। বাহ, এই জন্য বোধ হয় নাটকের বাইরেও খেপে গিয়েছিলেন উনি যে কি আমার হবু বউয়ের সাথে বিতলামি, মানে নায়কের প্রতি খলনায়কের যে খেপা, এরকম বোধ হয় কোনো কিছু ছিল। না না না, উনি একজন জাত অভিনেতা। আচ্ছা। ওনাদের পুরা পরিবারটাই নাটকের মানুষ, সবাই চিনে টাঙ্গাইলে সবাইকে। হ্যাঁ, হ্যাঁ। বাবুল আনা হলি, সাইফুল হুদা না হলি, আমার বর্দা দুলানা না হলি, শহীদা না হলি, ওকে সবাই চিনে। আর আমার মেয়েটা ছিল ও হলো লুনা আনা হলি, সে একজন নৃত্যশিল্পী এবং জাতীয় নৃত্যশিল্পী ছিল। এখন তো লন্ডনে আছে না? এখন ইংল্যান্ডে আছে। তো ওখানে আমি কি যখন করে? নাচটাকে ছেড়ে দিলাম, নৃত্য করে ওখানে? হ্যাঁ করে, আমি যখন ওই ডান্স ছেড়ে দিলাম তখন ও আমার শুরু করলো? অনেক কষ্ট হলো। ও আচ্ছা। এখনো আমার সাথে, এখনো আমার মনে হয় যে আমি যদি আরো 3 মাস পাটা সাধি, আমার মনে হয় মঞ্চে আমি পারফরমেন্স করতে পারবো। বাহ। এটা আমার এখনো মনে হয়। ধন্যবাদ। আপনার এই মনে হওয়াটা যেন তাই হয় এবং থাকেও তাই, এটা আশা করি। আবার আসবো আপনার কাছে। এরপর লিপি খন্দকার, আপনার তো নৃত্য সম্পর্কে শুনলাম, নাটক অভিনয় আরেকটু আবারও শুনবো, কিন্তু গান সম্পর্কে একটু বলুন। আপনার গানে হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু এখনো গানও- চর্চা করেন তো? না, এখন চর্চা ঠিক করি না, তো মাঝে মাঝে আমি একটু গান করতাম। আমি নাট্য কি ধরনের গান? আমি রবি সঙ্গীতটা পছন্দ করতাম বেশি, তো অন্য গানও গাইতাম। তো আমি টিভিতে প্রোগ্রাম করেছি, গানের প্রোগ্রাম। আমি টিভিতে, ঢাকা তখন বাংলাদেশ টিভি ছিল, জি। ওখানে আমি গানের প্রোগ্রাম করেছি, বা এমনি টুকটাক প্রোগ্রাম, নাট্যবিতান, নাট্যমহলের অনুষ্ঠানে ওখানে আমি গানের প্রোগ্রাম করতাম। তারপর একটু খেলাধুলা করতাম, ঢাকাও আমি খেলাধুলা করতে গেছি। তো বিভিন্ন সবকিছুর সাথে কিছু কিছু ভাবে জড়িত ছিলাম। বেশি জড়িত ছিলাম আমি নৃত্যের সাথে, নৃত্যের সাথে ছিলাম বেশি জড়িত। আর ভাবি যেটা বললেন যে এখনো মনে হয় আমার 3 মাস যদি আমার একটু পেতাম, তাহলে আমি আবার নাচের এটা করতাম। এটা আত্মবিশ্বাস। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু এখনো মনে হয়, আমি যখন টিভিতে এখন নাচ দেখি, আমি জানি আমার মনের অবচেতনে আমার আমি মনে হয় যে আমি শুরু করে নাচতেছি, দিই। আমার শরীরটা ঝুঁকে যায় এমনিতে। গা দুলতে থাকে। হ্যাঁ, এমনিতে ঝুঁকে যায়, এখনো ঝুঁকে একেবারেই যায়। সত্য কথা। আমার এখনো মনে হয় যে ওর নাচতেছে, ওই নাচটা আমি নাচতেছি, আমার চোখের সামনে ভাসতে।
মানে নৃত্যের প্রতি নিবেদিত এত প্রাণ পাগল ছিলেন। হয়ে গিয়ে মানে এত পাগল ছিলাম আমি নাচের প্রতি, যে নাচের জন্য আমি বাসা অনেক বকা খেতাম। আমার একবার মনে আছে করটিয়া বিশ্ববিদ্যালয়ে করটিয়া বিশ্ববিদ্যালয়ে জিয়া আসছিলেন, এক মাসের একটা প্রোগ্রাম ছিল, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছিলেন, ওখানে আমার একটা নাচের প্রোগ্রাম ছিল। তখন আমি ছোট, নাচের প্রোগ্রাম আমার বাসা থেকে যেতে দিবে না, কিছুতেই যেতে দিবে না। আপনি ওই কলেজে পড়তেন তখন? আমি না, তখন আমি স্কুলে পড়তাম, স্কুলে? তখন আমি ও, স্কুলে আচ্ছা, পড়তাম। আচ্ছা। তা আমাকে কিছুতেই যেতে দিবে না, আমি পালিয়ে গেলাম। আমার মনে আছে আমি পালিয়ে আমি কলেজে গেলাম, ওখানে নাচের প্রোগ্রাম করে তারপর বাসায় আসলাম। আচ্ছা। তো এখন হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম, আমাকে যখন প্রস্তাব আসতো আমার ভাইরা আমাকে বলতো, আমি শেষ যখন আমি 9 10 পড়ি তখন কিসের প্রস্তাব? নাচের প্রোগ্রাম বা খেলাধুলার প্রোগ্রাম, এটা দা কম্পিটিশন, বিয়ের খেলাধুলা। সাথে আপনি কি ভাবছেন যে বিয়ের সাথে মানে নৃত্য নাচে দেখে হ্যাঁ। বিয়ের সাথে না, প্রস্তাব না। আসলে এই মনে করেন আমি ঝামেলা ব্যাডমিন্টন ভালো খেলতাম, হ্যাঁ। হাই জাম্প লং জাম্প ভালো খেলতাম, হয়তো ব্যাডমিন্টন খেলাটা প্রতিযোগিতা আসলো, প্রতিযোগিতা ওদের সাথে খেলতে হবে। তখন আমার ভাইরা একটু আপত্তি করতো, যে তখন 9 10 পড়ে আমি একটু আপত্তি করতো যে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছো, এই তো দুঃখের করা বিষয় ঠিক না। আমাদের। কিন্তু আমার কাছে যখন টিচার আসতো তুমি এটা করতে হবে, তখন আমি বলতাম যে আমার ভাইদের কাছে বলেন, ভাইরা পারমিশন দিলে আমি যাবো। বললে হ্যাঁ তোমার ভাইরা পারমিশন দিছে। আমার ভাই আবার এসে আমাকে বলতো আমি কিন্তু পারমিশন দিব, তুমি কিন্তু যাবা না। তাদের কাছে সে ছোট খারাপ বলতো হবে না, না, হ্যাঁ, খারাপ হবে না, আমাকে বলতো। কিন্তু তারপর অনেক যুদ্ধ করে অনেক কিছু করে আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, যেভাবেই হোক আমি বাসা তাদের কনভিন্স করে আমি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম। এভাবে অনেক দিন চলে গেল। তারপরে আমি যখন কলেজে উঠলাম, কলেজে কুমুদিনী কলেজে আমি যখন পড়তাম, ওখানে অনেক প্রোগ্রাম করতাম, এই উপস্থাপনা করতাম। তারপরে নাচ তো এটা বাধ্যতামূলক আমার ছিল। এবং বিন্দু আসেন স্কুলে যখন আমি পড়তাম, আমাকে ছাড়া আমার মনে হয় না যে আমাকে ছাড়া, আমার ওই সময়টার কথা বলছি আমি, আমাকে কোনো ছাড়া কোনো সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান হতো না। এবং নেতৃত্ব দিতে না। হ্যাঁ, নেতৃত্ব দিতে, এবং হোল স্কুল ক্যাপ্টেন ছিলাম আমি। এবং আমি কিন্তু ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্ল ছিলাম না। আমার 20-এর ভিতরে 10-এর ভিতরে আমার রোল নাম্বার থাকতো। কিন্তু ক্লাস ক্যাপ্টেনও ছিলাম আমি, হোল স্কুল ক্যাপ্টেন আমি ছিলাম, আমি রিঙ্গসনি গার্লস স্কুলে। তারপরে কোনো গেস্ট যদি স্কুলে আসতো, সেখানেও আমাকে ডাকা হতো এই প্রোগ্রাম, মানে 8 ঘন্টার মধ্যে প্রোগ্রাম তোমার করতে, 8 ঘন্টা মধ্যে নাচতে তোমাকে তৈরি করে দেখা যাবে। আমি মাঠেও প্রোগ্রাম করতাম, স্টেজ করার সময় হতো উনি গেস্ট আসছে সকালবেলায়, উনি একটা নাচের প্রোগ্রাম দেখবে, তখন দেখা যেত ওই মাঠে আমাদের নৃত্য হচ্ছে, মাঠে আমরা নাচের প্রোগ্রাম করতেছি। তারপরে দেখা গেল যে একটা প্রোগ্রাম তোমাকে ড্রেস পরে আসতে হবে, ওখানে আমার ইউনিফর্ম দেখা যেত যে বৃহস্পতিবার সবার ইউনিফর্ম একটু ময়লা থাকতো, 7 দিন 6 দিন ইয়া করার পরে। কিন্তু আমরা 3টা বোন ওখানে যখন ক্লাস করতাম, সবাই জানতো যে আমাদের ড্রেস করা থাকতো, মানে বৃহস্পতিবারও দেখা যেত আমাদের ড্রেস সবসময়। তখন ডাকা হতো লিপিকে ডাকো, লিপির ড্রেস ঠিক আছে, বা লিপির বোন রেখা আছে তাকে ডাকো, শাহিন আছে তাকে ডাকো, আমরা তাদের প্রোগ্রাম করে দিতাম। এভাবে অনেকদিন গেল। তারপরে আস্তে আস্তে যাই হোক, ঢাকা যখন আমি টিএসসিতে প্রোগ্রাম করতে যাই, তখন আমি স্কুলে পড়ি, তখন ওই টিএসসির ছেলেমেয়েরা আমাদের দেখে একটু হাসলো, বললো যে এত ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের এই টিএসসিতে প্রোগ্রাম করতে আসছে, ঢাকায় প্রোগ্রাম করতে আসছে। তখন তো টাঙ্গাইল সবাই বলতো খ্যাত, মানে টাঙ্গাইল তখন এরকম একটা পরিবেশ ছিল, টাঙ্গাইল গ্রাম মনে করতো, মানে শহরের মতো এটা মনে করতো না ঢাকার বাসীরা, তখন তো মফস্বল শহর ছিল। তা ওখান থেকে আমরা নাচের প্রোগ্রাম করতে গেছি ঢাকা, তারপর টিএসসিতে প্রোগ্রাম করতে গেছি। তো আমাদের প্রোগ্রাম যখন ওরা দেখলো, দেখার পর আমার মনে আছে যে আমি যখন নাচের প্রোগ্রাম স্টেজে করলাম, হাতিয়ে তালি যে কি পরিমাণ মানে ওখানে আমি পেয়েছিলাম, আমার সেটা এখনো মনে হয়। এবং আমরা যখন টাঙ্গাইল চলে আসি, তখন ওই ছেলেরা আমাদের গাড়ির সামনে গিয়ে ওরা আমাকে স্বীকারই করলো যে আমরা তো ডিম হাতে নিয়েছিলাম, যে আমরা টাঙ্গাইলের ছেলে মানে এত ছোট ছোট ছেলে মানে আমাদের সাথে প্রোগ্রাম করতে আসছে, আমরা ডিম ঢেল মারবো। কিন্তু সেটা তারা করতে পারেনি আমাদের প্রোগ্রাম দেখে। অনেক প্রশংসা করেছে ওটা, যে আসলে খ্যাত না, হ্যাঁ অনেক ভালো প্রোগ্রাম করেছে। আর তারপরেও আমরা টাঙ্গাইল খ্যাত পরিচিত, মানে টাঙ্গাইল শহরটাকে অনেকে খ্যাত বলো, কিন্তু আমরা কিন্তু আসলে খ্যাত ছিলাম না। আমরা ওই সময় টাঙ্গাইল শহরে আমরা কয়েকটা মেয়ে ছিলাম, আমরা ওভাবেই চলাফেরা করতাম। যেমন আমি একদিন পৌরসভায় গিয়েছি, একজন আমাকে বলতেছে যে আপনি রানো আপা না? আমরা যে হ্যাঁ। তখন সবার সামনে এসে ভদ্রলোক বলতেছে, জানেন উনি তো এক সময় টাঙ্গাইলের ফার্স্ট লেডির মতো চলাফেরা করছে।
ওই সময় আমরা ওইভাবে চলাফেরা করছি, কাউকে তোয়াক্কা করে আমরা চলি নাই, কাউকে তোয়াক্কা করে না, কে কি বললো না বললো কাউকে তোয়াক্কা করে আমরা চলি না, আমরা ওইভাবে চলছি। আর তখন মনে পরিবেশটা ছিল অন্যরকম। জি, আর পারিবারিক যদি সমর্থন হ্যাঁ, থাকে, আমাদের পারিবারিক সহযোগিতা থাকে। কনজারভেটিভ ছিল ঠিকই, কিন্তু ওইরকম ছিল না যে কিছুই করতে দেওয়া হবে কিছুই না। করতে দেওয়া হবে না। যার ভিতরে যে প্রতিভাটা আছে সেটা বিকশিত বিকশিত হোক। মানে সীমার মধ্য হ্যাঁ, থেকেই যেমন- স্বাধীন। যেমন ভাবি এরকম। বলো, তার বড় ভাই বুলবুল খান মাহবুব, উনি আমার বোনের হাজবেন্ড, বড় বোনের হাজবেন্ড, উনি আমাকে সবসময় সাপোর্ট করতেন যে ওর ভিতরে যে মেধাগুলি আছে বা যেগুলি আছে আসলে ওকে ওইভাবে সুযোগ দেওয়া হতো না। আমি আসলে অতটা সুযোগ পাইনি, যেটুক সুযোগটা আমি পেয়েছি সেটা আমার নিজের চেষ্টা, যে আমার ভাই বোনের সাথে থেকে থেকে আমাকে ওখানে নিয়ে গেছে, ওটা সহযোগ সেরকম কিছু না, সম্পূর্ণ আমার নিজের চেষ্টায় আমি করেছি। কিন্তু বাসা থেকে সাপোর্ট পেয়েছি, কিন্তু চেষ্টাটা ছিল আমার। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। লিপি খন্দকার, অত্যন্ত বর্ণাঢ্য আপনার এই জীবনের পরিচয় সাংস্কৃতিক অতীত। হ্যাঁ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অতীত। আসবে আপনার কাছে আবারও। তো কাউন্সিলর হোসনে আরা আপনার কাছে, হোসনে আরা বিউটি, আপনি আর একটু যোগ করুন যে ওই সময়ের যে আপনারা যখন মঞ্চে অভিনয় করতেন, নৃত্য করতেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড করতেন, ওই সময়ের যে পরিবেশ পরিস্থিতি, দর্শক, তারপরে যারা আয়োজন করতেন, মানে মোট কথা পুরো পরিবেশ, দর্শক সহ পরিবেশ আর বর্তমানের পরিবেশের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পান? ধন্যবাদ আপনাকে। আসলে আগের যে পরিবেশ আর এখনকার যে পরিবেশটা, সে মনে হচ্ছে যে মানে রাত দিন তফাৎ। কারণ আগের যে পরিবেশটা ছিল, আগের পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক মানে সামাজিক ছিল, অসামাজিক কিছু না। এখন যেমন সিনেমা হলে মানুষ যায় না, আগে সিনেমা হলে মানুষ যেত। এখন যে অসামাজিক আর কোনো সমস্যা হতো না হ্যাঁ, সিনেমায়। অসামাজিক যে সিনগুলা হচ্ছে, ড্রেস আপ হ্যাঁ হচ্ছে, এটা অনেক পরিবার নিয়ে, মা বাবা ভাই বোন নিয়ে মানে দেখার মতো পরিবেশ থাকে না। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখনকার যে যুগটা, এখন এখন কোনো বাবা মা তার সন্তানকে নিয়ে সিনেমা হলে যায় না। এখনকার পরিবেশটা বিভিন্ন রকমের। সিনেমা হল নাই আমাদের। হ্যাঁ, আকাশ সংস্কৃতি আসার হ্যাঁ, পরে তো সিনেমা সেটাই। হলই নাই, তাহলে যাবোই তো নাই। হ্যাঁ। দুর্ভাগ্য যে এই অন্তত শহরে যে 5-6টা হল ছিল না, তিনটা ছিল, 5টা হল ছিল। 5টা হল ছিল। 5টা হল ছিল। আর চারটেই খুশি আর রোশন, কেয়া। মালঞ্চ, কেয়া। ও হ্যাঁ হ্যাঁ 5টা। আর এখন এখন বর্তমানে মালঞ্চটা একটা আছে হ্যাঁ, বর্তমানে চলছে আর কি। ওটা আর তো চলে যাবে। বলা যায় যে টাঙ্গাইলে সিনেমা হল আছে। সেই জন্য জিজ্ঞেস করে পরিবেশটা কয়টা, তখন সমস্যা যে হ্যাঁ একটা তাও ওটা নিবেন চলছে, ওখানে কোনো ভালো দর্শক পরিবেশটা তাহলে- একদম বাজে, পরিবেশটা হ্যাঁ, বাজে, এটা- যার জন্য অনেক তফাৎ। আগেকার সারা দিনে দেশে নাচ, গান, আসলে শুধু হ্যাঁ। টাঙ্গাইল নয়, সারা তখন দেশে তো এই সিনেমা সমস্যাটা দেখে একটা দেখা বিশাল বিনোদন ছিল আমাদের। বিনোদন ছিল এবং সিনেমাগুলো ওইভাবেই তৈরি করা হ্যাঁ, হতো। সপরিবারে দেখা। হ্যাঁ, এখনো এই দর্শক সিনেমা হলে যাবে যদি ওইভাবে সিনেমাটা তৈরি করা হয়। সেটা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য ছবি, অল্প সিনেমাটাই যদি সেটাই। ঘটনা ওরকম, হ্যাঁ, আর যদি ওই বেলেল্লাপনা, হ্যাঁ ওই ধরনের যদি বাজে না বাজে থাকে, সিন না ভালো থাকে, সেটাই। নিশ্চয়ই শিক্ষণীয় কিছু থাকে। শিক্ষণীয় কিছু থাকে, নিশ্চয়ই আমরা শিক্ষণীয় কিছু সেখানে থাকে। যেতে চাই। অবশ্যই যাবে। হ্যাঁ, ওরকম তার- যদি তার সিনেমা প্রমাণ হয়। আমি বলি শিক্ষণীয় আপনাকে। কিছু তার থাকে। প্রমাণটা হলো কেয়া হল যখন ছিল ওটা তো ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, আমরা তো 17-18 বছর যাবত কখন মানে আমি যে বলতেছি এটা হলো আরো 10 বছর আগের কথা, হ্যাঁ। 10 বছর কি 8 বছর এরকম হবে। তার আগে আমরা অনেক আগে থেকে সিনেমা দেখতে যাই না। কেন জানি আমরা সিনেমা বিমুখ হয়ে গেলাম, ঘরে ঘরে আরো হল টেলিভিশন বিমুখ আসলো, সোজা কথা। হল বিমুখ। কিন্তু এর মধ্যেও এই বিমুখতার মধ্যেও যখন পদ্মা নদীর মাঝিটা ছাড়া হলো, এই আমাদের কেয়া হলে আসলো, তখন তো দর্শক ধরে রাখতে পারলো না, ঠিকই ভরে গেল। ঠিকই ভরে গেল। তা আমার 17 বছর পরে আমি পদ্মা নদীর মাঝি হলে যেয়ে দেখলাম। তাহলে এরা কি বোঝায়? এরা বোঝায় যে যদি ভালো সিনেমা তৈরি করা যায়, মানুষ দর্শক দর্শক মানে। এখনো আছে। এখনো আছে, সেটাই। এখনো আছে। ছবির মানই তো নাই। তাহলে ব্যর্থ কারা? একটা- নির্মাতারা। একটা ভালো গল্প নেই। একটা দর্শক হ্যাঁ। শিখবে কার কাছে? একটা ছবির এই বিমুখতার মধ্যে- অবশ্যই এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই ওখান থেকে বিমুখতার মধ্যে ওই যে শিক্ষার শ্রাবণ মাধ্যম। মেঘের দিন, হ্যাঁ,
সিনেমা আসলো না, হ্যাঁ। দেখে নাই মানুষ? অসংখ্য লোকে তাইলে? অসংখ্য লোক দেখে। ভালো জিনিস মানুষ হ্যাঁ, দেখে। ভালো জিনিস। তো আমরা আসলে এই আলোচনা থেকে আমরা এইটাও অনুরোধ করতে পারি জাতীয়ভাবে যে যারা হ্যাঁ। চলচ্চিত্র নির্মাণ করেন তারা যদি আবার ওই মনোযোগ দেন এই দিকে, যে ভালো ঘটনা, ভালো কাহিনী এবং ভালো অভিনেতা, এবং অত বেশি না দেখিয়ে, বেলেল্লাপনা না ভালো দেখিয়ে, কাহিনী। ভালো কাহিনী, ভালো এই সব কি বলা যায়, সভ্য যে অভিনয় এবং দৃশ্যগুলো, হ্যাঁ। এগুলো যদি হয় তাহলে এখনো এখনো দর্শকের অভাব হবে না, না। অভাব হবে না। হ্যাঁ, একদম। দেশে আবার এখন দেখেন নামকরণ হয়েছে। সিনেমা আমার থেকে উঠবে। সিনেমাগুলো সে নামকরণ করা হয়। বিশেষ করে গেটআপ, সেটাও আপত্তিকর। ড্রেস আপ, জি। এগুলার প্রতি মানুষ অনেক খেয়াল নামগুলো তো আপত্তিকর। হ্যাঁ, হ্যাঁ, নামগুলি আপত্তিকর। হ্যাঁ, বলছিলেন যেটা যে গেটআপের কথা। হ্যাঁ, গেটআপ আর ড্রেস আপ একদম মানে একেবারেই পরিপূর্ণভাবে একদম ঠিক যেটা না। একেবারে ওদের আকাল দেখা দিছে যে সেটাই। ভালো বড় পোশাক কেনার টাকাই নেই ওদের, টাকা নেই। এরকম অবস্থা। বাচ্চাদের তো এখানে দেওয়া কিন্তু যায় না। লিপি খন্দকার রানু, আপনার একটু যোগ করুন যে এই আপনার তো আসলে অনেক কিছুই এই সারা জীবনের ঘটে যাওয়া ঘটনা অল্প সময়ের মধ্যে কি আর শুনে বলে শেষ করা যায়? বলে শেষ তা করা আমাদের তো যায়। আরো অনেক বলার ছিল, বলার আছেও। তবু আর একটু যোগ করুন লিপি খন্দকার, আপনার কি এখনো সাত জাগে যে ওইরকম ভালো ঘটনা হলে আবারও এই 100 বার। নাটকে আবার নাটক আমার ইচ্ছে হয় না, এটা আমি বলবো না। কি ইচ্ছে হয়। ধরনের পারা যাবে না। ঘটনা হলে আপনি করবেন? এখন পারা যাবে না, ইচ্ছে হয় না, পারি অবশ্যই ইচ্ছে হয়। আমি না, একটা ওইরকমই ঘটনা বলি, বয়স ইচ্ছেটা হিসাবে- মানে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন আমি তো আগে সার্ভিস করতাম, 6টা-7টা বেশি কাজ করেছি। আমি যখন বুড়োটাঙ্গা যখন আমি চাকরি করি, ওখানে আমি ট্রেনার ছিলাম। তো ওখানে একদিন প্রস্তাব দিল যে হুন্ডা চালাইতে হবে। আচ্ছা, হুন্ডা মানে মাস্ট, হুন্ডা না চালালে চাকরি থাকবে না, মানে চাকরি করা যাবে না। জি। কিন্তু এই হুন্ডা চালানোর আগে আমি যখন স্কুলে পড়তাম, একসময় মনে হতো আমি প্যান্ট শার্ট পরে আমি হুন্ডা চালাবো শহর দিয়ে, আচ্ছা, এরকম একটা আচ্ছা। ইচ্ছা আমার ছিল। কিন্তু যখনই সুযোগটা পাইলাম তখন কিন্তু সেই বয়সটা আমার নাই, একটু বেশি বয়স হয়ে গেছে, বা তখন আমি বিবাহিত, আমার হয়তো শ্বশুরবাড়ি থেকে, Husband-এর হ্যাঁ দিকে। শ্বশুরবাড়ি থেকে হয়তো আমাকে মানসিকতা চেঞ্জ হয়ে গেল। অ্যালাউ করবে না। কিন্তু আমাকে যখন জি। ওখানে বলা হলো যে আপনি হুন্ডা চালাবেন, আমি বললাম যে আমার এক সময় অনেক অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল আমি শহর থেকে হুন্ডা চালাবো, কিন্তু সেই সময়টা আমি হুন্ডাটা পাইনি। এখন পেয়েছি, কিন্তু আমি সেই সময় এখন আমার- পারবো কিনা আমি জানি না, তবে আমাকে বাসা থেকে সেটা অনুমতি দিতে হবে। তারপর আমি বাসা থেকে সেটা ইয়ে করলাম, আমি অনুমতি পেলাম। আমি কিন্তু চাকরি করে হুন্ডাও চালিয়েছি। চালিয়েছে? হ্যাঁ, ওরে বাবা। হুন্ডা চালাইছি আমি। বাহ, বাহ, বাহ। এটা প্রথম শুনলাম। হ্যাঁ, না, আমি তো হুন্ডা চালাই, বুড়োতে যখন চাকরি করি আমি হুন্ডা চালাইছি ওখানে। তারপর দারুণ, হুন্ডা, দারুণ। সেইটা আমি বললাম যে এখন আপনি যে প্রশ্নটা করলেন, আপনার কি ইচ্ছা হয়? যখন আমাকে বলছিল যে হুন্ডা চালা, আমার তখন ইচ্ছা ছিল, কিন্তু একটু ভয় কাজ করতো শ্বশুরবাড়ি থেকে আমাকে অ্যালাউ করবে কিনা হুন্ডা চালা। পরে আমি পারমিশন পেলাম। এবং চালিয়েছেন? হ্যাঁ, আমি চালিয়েছি হুন্ডা। তারপরে এই যে নাচের কথা বলেন বা গানের কথা, আমার এখনো ইচ্ছা হয়, যে বললাম না, শরীরটা আমার ঝাঁকুনি দিয়ে ওঠে নাচটা দেখে। ওইরকম যদি আর গানটা অনুকূল হয়। গান তো আমার অনেক প্রিয় একটা যে অনেক প্রিয় একটা যে আপনার গান কি কোনো শুনতে গানের ভালো লাগে। দু চার লাইন মনে পড়ে কোনো গানের? যে এখন তো সেই গলা নাই, সেই সুর না, নাই, গলা অনেকদিন তো গাই না। গলা উঠেই আছে, খালি সুরটা একটু পরিবর্তন। চেষ্টা করা গলা যায়। তো উঠেই আছে। গলা তাকে দুটো ছিল না, যে এখন একটা, বা আগে তিনটা ছিল এখন দুইটা। সিঙ্গার হয়ে গেছে আসলে। কি ধরনের গান? রবীন্দ্রসঙ্গীত না? রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি, কিন্তু অন্য গানও গেতাম। মানে রবীন্দ্রসঙ্গীতের কোন কোন আমি সঙ্গীত? এমনি একটু গান, আধুনিক গানই এক লাইন হ্যাঁ, হ্যাঁ, তো শোনাতে পারি। এসবগুলো আপনারা সঙ্গে গাইতে পারেন, সম্মানিত অতিথি আপনারাও। আপনিও পারেন নিশ্চয়ই। হ্যাঁ। যার ছায়া পড়েছে মনির আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনির আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। চুপি চুপি বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, তুমি মোর। মনে নাই কথা বলা। আচ্ছা, তো অনেক সুন্দর গিয়েছেন। হ্যাঁ, আসলে গান গাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। প্রস্তুত ছিলাম না, গান গাই না। হ্যাঁ, এই যে খালি গলায় গান গাইতেও সেটাই। চায় না মানুষ।
এই যন্ত্রের সাহায্য ও, নিয়ে একটু মজা তো এটা। এবং এটা- প্রস্তুতি এটাই- থাকে। এটাই আসল শিল্প। এটা হ্যাঁ এটা আমি মনে একটা- করি এটাই আসল হ্যাঁ আমি ওভাবে চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে। আসলে কত শুট এরকম হয় না, হ্যাঁ, অসুবিধা নাই। না, হলো। আপনি তো প্রস্তুত ছিলেন না গানের প্রস্তুত জন্য। ছিলাম, আর এটাই গান স্বাভাবিক। গাইও না এখনো। আসলে যে মানুষে বলে এটাই না যে স্বাভাবিক। হ্যাঁ আসলে বিয়ের পরে জিরোতে চলে আসছি, এটা আমার কাছে মনে হয়, কিন্তু ইচ্ছাটা আমার ভিতরে এখনো আছে, হ্যাঁ। কিন্তু সেটা আসলে প্রকাশ করতে পারি না। আজকে একটু প্রকাশ করলাম, মনটা একটু দর্শক হালকা নিশ্চয়ই লাগলো। এই বিষয়ে হ্যাঁ, আপনারা এনজয় করবেন যে আমার ইচ্ছা ছিল যে আমার লুকানো ছেলেটা যে কষ্ট, লুকানো যে আকাঙ্ক্ষা, হ্যাঁ। এর যে প্রকাশ অন্তত লৌহজং চ্যানেল লৌহজং এর যে এই বিনোদন আড্ডার যে সাংস্কৃতিক আলাপের মধ্য দিয়ে এই তিনজন মহান নারীর যে অতীতের কথা, তাদের যে সাংস্কৃতিক অতীত, তাদের যে কর্মকাণ্ড, এগুলো আপনি জানতে পারছেন এবং তাদের মনের মধ্যে যে এখনো সে অতীত এসে উকি দেয়, তাদের ইচ্ছে হয় যে আবারও সেইগুলো করি, সেই মঞ্চে উঠে আবার নাটকে অভিনয় করি, নৃত্য করি, এসব ইচ্ছে জাগে। এটাই স্বাভাবিক, জাগাই স্বাভাবিক। আচ্ছা হোসনে আরা বিউটি, আপনার কোনো কি আপনি গান করতেন কি? আমি বাথরুম সিঙ্গার। বাথরুম সিঙ্গার? বাথরুমে কি সিং করেন আপনি? মানে গান যখন গোসল করতে কি যেতাম গান? গান গাইতাম। আপনার না, বাথরুমে আবার কি এখানে একটা গান? কথা আছে। কি গান ছিল? এখানে আবার ওই সিনেমার গান গাইতাম, মাধুরী কি গান গান গাইতাম। সেটা? এখনো তো মনে হয় বাথরুমে এই যে বাথরুম এটাকে এরকম বলবেন না। এই যে আমি গেলাম বাথরুম, আমি তখন বাথরুম ধরেন যে আপনি বাথরুমে গান করছেন, আসলে কি বাথরুমটা না বললে ওয়াশরুমটা বলা হয় না। আচ্ছা, শুনেন। আচ্ছা ওয়াশরুম, ওয়াশরুম। ওয়াশরুমে যে গান করতেন, আমি সেই বলি- ওয়াশরুমের গানটা একটু না আসলে কি ওই যে আসলে ছোটকালে এক লাইন বলেন ছোটকালে দেখি। বিয়ে বাড়িতে যখন যাইতাম, ওই মাইকে গান গাইতে দিত, গাইতাম। জি। কিংবা কোনো বান্ধবীরা বসে সবাই আড্ডা মারতেছি, তখন গান গাইলাম। কি ধরনের গান হ্যাঁ, গাইতেন? ওই যে আমার মনে আছে, আমার মানে ওই কি ছিলে আমার বলো না তুমি, এই গানটা আমি গাইতাম। খুব বিখ্যাত গান। এই গানটা আমি একটু কি সবসময় না, এখন আমি গান গাইতে পারবো না। দুই লাইন কি, না, আমি এখন আর গাইতে পারছি না। কি ছিলে? কি ছিলে আমার কি বলো না ছিলে তুমি। আমার বলো না তুমি। গান আছি তো আগের মতো। কি এই গানটা কে কোন মূল শিল্পী কে? শিল্পীটার নাম কি? আসিফ। আসিফ। আসিফ গানটা গাইতে পারে। আসিফ গাইতো না? আসিফটা কি শিল্পীটার নাম না, আসিফ মনে না, নাই। তো আসিফ তারও আগে গান। আমার মনে হতেছে না শিল্পীটার নাম কি। ওটা আমি মাঝে আসিফ থেকে না মানে সম্ভবত এই গানটা গাইতাম। যাই হোক। এখন আর গাই কোন না। ওর কি একটাই গাইতেন? না, অনেক গাইতাম, অনেক। আপনি বলার একটা গানের শেষ নাম নাই। বলেন। আচ্ছা গান না গাইলেন, গানের নামগুলো বলেন, অনেক গান গাইতাম। আপনারা শুনে নেব যেমন আমরা। ওই যে আমি তো ইউটিউব থেকে। আমি অনেক আগে বাচ্চু ভাইয়ের সাথে গান গাইতাম। ওই যে যদি বউ সাজব, এই গানটা গাইতাম আমি আর বাচ্চু ভাই টুইটে আছে। কি এই গানটা মনে আছে? যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে। তারপর অবুঝ মনের কিছু গান আছে না? এই অবুঝ মনের এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে। ক্ষণে ক্ষণে এই গানটা গাইতাম আর কি। হ্যাঁ, এই শুধু গান গেয়ে শুধু পরিচয়। গান গান গেয়ে গেয়ে পরিচয়। পরিচয়। মজার আর একটা কি, যাই হোক। পরিচয়টা গান গেয়ে সেটাই এখন হয়েছে। সব বাদ। আসলে অতীতে কোনো কিছুই এখন আর মনে নাই। এখন আসলে কিন্তু মনের মধ্যে তো উকি দেয় না, আমরা কেউই বয়স্ক বা বুড়ো হতে চাই না। আমাদের মন কখনো বুড়ো হয় না, তাই না? মন কখনো বুড়ো হয় না, মন বারবার ফিরে যায় সে অতীতে। সে আবার সেই অতীতে যে ছোট ছিলাম, সেই আবার ছোট হতে চাই সে। যদি আবার শিশু হতাম, এরও আছে না, বই পুস্তকে আমরা পড়েছি, সেরকম মন চায়। অর্থাৎ শিশু হলে, শিশুকালে কোনো দায়িত্ব নেই, শুধুই দুষ্টমি বা যা মন চায় তাই, অনেকটা এরকম বা ওরকম থাকে, বাধাহীন ভাবে ডান পিঠে একটা মানসিকতা থাকে, আর শরীরও সায় দেয় এই লাফিয়ে গাছে ওঠা, দুরন্ত কৈশোর। হ্যাঁ, দুরন্ত কৈশোর, চমৎকার কথা। তো এরকম পানিতে ঝাঁপ দেওয়া, আবার বেশিক্ষণ গোসল করা, ডুব দেওয়া, চোখ লাল করে ফেলা, এসব মিশ্রিত তো জাগেই, তাই না? হ্যাঁ, তো- আবার নাচতে ইচ্ছে করে। এখন কিন্তু পাশে দেখা যায় ছেলের বউ, ওরাও বড় হয়ে গেছে, ওদেরও বাচ্চা কাজ হয়েছে। অথচ আমি ফিরে যাই সে আবার সেই অতীতে, আবার সেই ছোটবেলায়। কি সময় যে কি পরিবর্তন সময়ের পরিক্রমায়, কিন্তু মন তো সেই অতীতেই, ছোটবেলায় থেকে যায়, আছেও। আচ্ছা, একটু আপনি কবিতা আবৃত্তি করতেন, এখন কি একটু করবেন এই ছোট করে? ছোট করে
একটু সাহায্য করবো আপনাকে? এসে দেন একটু। আমার তো মুখস্থ না। ওই যা মনে আছে, Bluetooth mode. একটু